হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব আরআরবি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো আজকে মেনলি রেখেছি আরপিএফ কনস্টেবল 2019-এর কোশ্চেন। তো আমরা এক এক করে কোশ্চেনগুলো সলভ করছি, দেখতে থাকো এবং শিখতে থাকো। আশা করি আপকামিং রেলওয়ের সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু কাজে লাগবে। কেমন? তো প্রথমত যে কোশ্চেনটি রয়েছে কি আছে, একটি সংখ্যার 80% এর 75% এর 66.67% এর 25% হলো 6345। তাহলে সেই সংখ্যার 40% কত? খুব ইন্টারেস্টিং একটি কোশ্চেন। সবার প্রথমত একটি সংখ্যাটা কত আমি কিন্তু জানি না। সো আমি সেই সংখ্যাটাকে যদি এক্স ধরি, এবার কি বলা হয়েছে, সেই সংখ্যার 80%কে আমি 80/100 একবার লিখবো, আবার তাকে কাটবো, আমি একবারে লিখি 80/100, 20 দিয়ে কাটলে 4 20 80, 5 20 100। ওকে, আচ্ছা 75%, সো 75%কে যদি আমি ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে কত হবে না 3/4 হবে। আচ্ছা ইনটু, দেখো 66.67%কে যদি আমি ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে সেটা হয়ে যাবে কত না 2/3। এর বলতে আমরা ইনটু এই যে 25%, দ্যাট মিন কত না 1/4। এটাই হলো কত তোমার 6345। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এখান থেকে আমরা এই এক্সটা বের করবো। সো এক্স ইকুয়াল টু কি হবে, এখানে আগে একটু কেটে ছোট করে নেই। এই 4 কেটে দিলাম, এই 3 কেটে দিলাম, এই 2 দিয়ে যদি আমরা একে কাটি কত হবে, 4 কে 2 হবে। তাহলে আলটিমেটলি কি হলো 5 দুগুনি 10, তাই না? তাহলে আমরা এক্স কিন্তু পেয়ে গেলাম কত 6345। আর এই যে 5 দুগুনি 10, তার মানে কি একটা জিরো আমি বসিয়ে দিলাম। এই অবধি তো ঠিক আছে, এক্স বেরিয়ে গেল। কিন্তু এখানে তোমার কাছে চেয়েছে কি ওই সংখ্যার 40%। তাহলে এর 40% তুমি বের করো। তাহলে 40% কি করে করবে, এই 40/100, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দাও। তাহলে এবার কত হবে, এই দেখো 4 5 20, 20 শূন্য হাতে 2, 4 4 16 আর 2 18, 8 হাতে 1, 4 3 12 আর 1 13, 13 3 হাতে 1, 4 6 24 আর 1 হলো 25। তাহলে 25,380 কোথায় আছে, অপশন বি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন, সরল করো। দেখো একটা সিম্পলিফিকেশন রয়েছে, আমি আবারও রিপিট করছি, এই কোশ্চেনগুলো আরপিএফ কনস্টেবল পরীক্ষা এসে, তার মানে এই নয় শুধুমাত্র কনস্টেবলের পরীক্ষার জন্যই, সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু আমাদের কোশ্চেনগুলো দরকার করে রাখা। তো এই যে সিম্পলিফিকেশন আমরা কি করে করব, দেখো সবার প্রথমে আমরা যেটা করব, এখানে কি রয়েছে 38 ইন্টু 33, আবার দেখো 38 ইন্টু 33 রয়েছে, তাই তো? আর ডিভাইডেড বাই কি 2 ইন্টু রয়েছে। তো আমরা একটা কাজ করি, প্রথমে দেখো এই যে সংখ্যাটা রয়েছে এখানে দেখো কি আছে, এই কোশ্চেনটার একটু মিস্টেক হয়েছে আসলে, এইটুকু থাকবে না, এইটুকু এটুকু একটু মিস্টেক হয়েছে, এইটুকু। ওকে, তাহলে দেখো আমরা যখন রুটের মধ্যে কোনো সংখ্যাকে বর্গ করি, আলটিমেটলি রুটের বাইরে যখন আসে তখন কি হয়ে যায়, সেই সংখ্যাটাই হয়ে যাবে। তাহলে আমরা এই সংখ্যাটাকে যদি রুটের বাইরে নিয়ে আসি, যেহেতু এটা বর্গ রয়েছে, তাহলে কি হবে, আলটিমেটলি এখানে শুধু এই সংখ্যাটাই থেকে যাবে, তাই তো? এবার আমি কোশ্চেনটাকে একটু ফ্রেশ ভাবে লিখে নিচ্ছি, 38 ইন্টু 33 ইন্টু 38 ইন্টু 33, এখানে ডিভাইডেড বাই কি রয়েছে 2। আর এটাকে যদি আমি রুটের বাইরে নিয়ে আসি তাহলে কি হবে, তাহলে হয়ে যাবে 1089, তাই তো, ডিভাইডেড বাই 2, এটাই থাকবে। আর এখানে কিছু নেই, অর্থাৎ কি এখানে আমাদের ইনটু রয়েছে। আচ্ছা এই হলো। এবার আমরা কি করব, এটাকে তো ডিভাইডেড করতে হবে 2 দিয়ে, তাহলে 2 দিয়ে যদি আমি একে ভাগ করি আলটিমেটলি কি হবে, দেখো একটা লাইন পড়ে একটু দেখাই, না হলে হয়তো তোমরা ধরতে পারবে না। 089 ভাগ থাকলে কি হয়, গুণ করতে হয়, আর এটা উল্টে যায়, এই 2 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 1089। তাহলে আমার এখানে প্রথমে যেটা আছে, চলো আমরা আগে এটা লিখে দেই। এখানে কি আছে না 38 ইন্টু 33 ইন্টু 38 ইন্টু 33 ডিভাইডেড বাই, এবার কি লিখবো আমরা 1089। এবার কি করব, এবার আমাকে পরবর্তী স্টেপ করতে হবে। তো দেখো এখানে একটা কাজ করি, এই যে 33 আমরা 11 দিয়ে যদি এই সংখ্যাটাকে কাটি, এটা কিন্তু ডিভাইডেড হবে। তুমি একটা কাজ করো, তাহলে তোমার আরো সুবিধা হবে।
38 ইন্টু 33 ইন্টু 38 ইন্টু 33, এই যে ডিভাইডেড, এটাকে আমরা গুণ করে এটাকে 1/1089 করতে পারি। তাহলে কি হবে, এই 33 দিয়ে যদি একে কাটি কত হবে, 33ই হবে। আচ্ছা, এই 33 আর এই 33 কেটে গেল, তাহলে আলটিমেটলি কি থাকলো দেখো, এই এই 38 ইন্টু 38 পড়ে থাকলো 38 এর স্কোয়ার, তাহলে 38 এর স্কোয়ার করলে কত হবে, 8 8 64, 4 38, তো 8 8 64, 4 3 8 24, 3 8 24 দুনি 48 আর 4, তাহলে 1444। তো কোথায় আছে, এই দেখো আমার অপশন এ। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন। একটি দ্রব্য 408 টাকায় বিক্রি হলে 15% ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো, আমরা ক্রয় মূল্য ডাইরেক্ট বের করতে পারি কিভাবে, ক্রয় মূল্য ইকুয়াল টু হচ্ছে বিক্রয় মূল্য ইন্টু আমার লাভ বা লস যাই হয় সেটা নিচে লিখতে হয়, তাই না? তাহলে এখানে কি করব, 100 মাইনাস কি প্লাস মাইনাস লিখে দিই, এক্স, এক্স মিনস ক্ষতি, আর উপরে কি 100। তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য যদি আমরা বের করি, আমরা লিখতেই পারি আমাদের বিক্রয় মূল্য যেহেতু 408 টাকা, আর কি 15% ক্ষতি, অর্থাৎ 100 মাইনাস 15 করলে হবে কত, 85, উপরে থাকবে আমাদের 100। সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে, 85, যদি আমরা 5 দিয়ে কাটি, 5 17 85, 5 দিয়ে যদি আমরা একে কাটি তাহলে কত হবে, 5 20 100। আচ্ছা, 17 দিয়ে যদি আমরা এটাকে কাটি কি হবে, 17 17 দুগুণে 34, তাই তো, 6 4 17 68, তাই তো, তাহলে 24 দুগুণে 48, কত হলো না 480। তোমরা এই কোশ্চেনটিকে অন্যভাবেও করতে পারো, কিরকম, এই যে 15% ক্ষতি, 15% ক্ষতি তুমি লিখতেই পারো 3 বাই হচ্ছে 20। তাহলে কোনো জিনিসের যদি দাম হয় তোমার, সিপি যদি হয় 20 টাকা, তোমার এখানে এসপি হবে 3 টাকা ক্ষতি করেছো, তাহলে 17 টাকা। এবার এখানে তোমার এটা হচ্ছে কি এত টাকা বিক্রি করেছো, তাহলে এই যে বিক্রয় মূল্যটা কত না 408, তাহলে সিপিটা কত হবে চলে আসবে। তাহলে এখানে কি করবে, 17 দুগুণে 34, এই যে 4, এখানে তুমি 24 গুণ করো, তাহলে কত হবে, 24 দুগুণে 48। তো এইভাবে করতে পারো তুমি, আরো অনেক রকম ভাবে করা যায়। তো যাই হোক, কোশ্চেন খুবই এটা সহজ ছিল, আমি আর বেশি সময় নষ্ট করব না। আমাদের পরবর্তী কোশ্চেন, একটি বইয়ের ধার্য মূল্য যদি 3800 টাকা হয়, একজন বই বিক্রেতা 10% ছাড় দেয় এবং সে তারপরও 20% লাভ করে, তাহলে ওই বইটির ক্রয় মূল্য কত? দেখো, আমি একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করি। বিষয়টা হচ্ছে, আমি এই জায়গাটায় যদি একটু ধরে নিই যে বইয়ের ক্রয় মূল্য হচ্ছে ধরো কি পি বা এক্স, যাই হোক তুমি একটা ধরে নাও। তো প্রথমে একটু ডিটেলসটা বুঝিয়ে দিই। ধরো ক্রয় মূল্য কত টাকা বললাম, পি বা এক্স। এবার তুমি 3800 টাকায় বিক্রি করেছো, কি ধার্য মূল্য, ধার্য মূল্যটা 3800 টাকা, কিন্তু ওই 3800 টাকার উপরে তুমি 10% ছাড় দিয়েছো। কিন্তু তাহলে একটা কাজ করো, তুমি আগে দেখে নাও তো কত টাকা তোমার বিক্রয় মূল্য। ধরো এই 3800, এই টাকাটা কিন্তু তোমার এমআরপি। তো এর উপরে যখন তুমি 10% ডিসকাউন্ট দিয়ে দিয়েছো, তাহলে দাম নিয়েছো কত পার্সেন্ট, তুমি দাম নিয়েছো মাত্র 90%। তো তোমার এই 90% আমরা বের করব। তাহলে এই 90 কত হবে না 0, 8 নং 72 2, 3 নং 27, 27 আর 7, তাই তো 34, তাহলে 3420 টাকা। এটা কি না, এই 3420 টাকা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। এবার তুমি কি করেছো, বিক্রয় মূল্য তো এটা তুমি পেয়েছো, কিন্তু তুমি 20% লাভ করেছো। তাহলে 20% যদি লাভ করো, এই যে প্রফিট করেছো তুমি 20%, তাহলে ওরা জানতে চেয়েছে তোমার সিপি কত। আচ্ছা দেখো একটা বিষয়, যে 20% ইকুয়াল টু কি বলতো, যে 1/5। তাহলে সিপি যদি হয় তোমার 5 টাকা, তোমার এসপি কত হবে, তুমি বলবে স্যার 5 টাকায় কিনেছি 1 টাকা লাভ করেছি, তাহলে 6 টাকা হবে এসপি। বাট এই কোশ্চেনে এসপি বিক্রয় মূল্য কত বলে দিয়েছে বলো তো, 3420 টাকা। তাহলে তুমি কেনা দাম কত আশা করি বের করতে পারবে। কি করবে, 6 এর সাথে কত গুণ করাতে এটা এসছে, তাই না, 6 5 6 30, থাকলো 4, 6 7 42, 570। তুমি এর সাথে ঠিক 570 গুণ করে দাও, আশা করি তোমার উত্তর চলে আসবে। কত হবে, 0, 5 7 35 এর 5, হাতে আছে 3, 5 5 25 আর 3 হলো 28। তাহলে কত টাকা, যে 2850 টাকা, 2850। তাহলে এই যে আমাদের ধার্য মূল্য, আমরা এখানটায় কি ধরেছিলাম, বইয়ের ক্রয় মূল্য। তো যে অ্যাকচুয়ালি এক্স বা পি আমরা এগুলো না ধরলেও কিন্তু হয়ে যায়, তো ডাইরেক্ট আমরা করেই দিলাম।
যদি কারো ভাই কোনো রকম প্রবলেম হয় একটু কমেন্ট করে তোমরা জানিও, কেমন? আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 কি আছে দেখো। রাজ্য স্তরের ক্রিকেট দলে 11 জন খেলোয়াড়ের গড় ওজন হচ্ছে 101 কেজি। কোচ যুক্ত হলে, অর্থাৎ আরো একজন যদি যুক্ত হয়ে যায়, তাহলে গড় ওজন 1 কেজি করে বাড়ে, তাহলে ওই কোচের ওজন কত হবে? এটা কিন্তু খুবই সিম্পল কোশ্চেন। দেখো, প্রথমত হচ্ছে গড় ওজন কত করে বাড়লো? 1 কেজি করে। তাহলে কোষের ওজন কত? তাহলে যিনি এসছেন তার ওজনটা নিশ্চয়ই 101 কেজি তো হবেই, এবং তার থেকেও বেশি। 101 কেজি মিনিমাম হচ্ছেই, এবং তার থেকে বেশি বলেই কিন্তু বাকিদের ওজন 1 কেজি তোমার বেড়ে গেল। তাহলে এবার এখানে কথা হচ্ছে বাকি তারা কতজন। দেখো, এই যে 11 জনের কোচ, তাহলে প্রত্যেকের, আর ওই যে যেহেতু নতুন একজন যুক্ত হয়েছে, তাহলে টোটাল কতজন? তাহলে 11 আর 1 12। তাহলে ওই যে 12 জন এখন ব্যক্তি, 12 জন ব্যক্তির 1 কেজি করে বেড়ে গেল ওনাকে ধরে, ঠিক আছে? তাহলে টোটাল যে বয়স বা ওজন, সরি বয়স নয়, টোটাল যেই ওজন, এটাই তো হবে ওই যে নতুন যে কোচ এসছিল তার টোটাল ওজন। তাহলে কত হবে? 101 আর 12 113। তাহলে 113। দেখো, আমি একটু শর্টেই করলাম। তাহলে কি বললাম? 101 কেজি ওয়েট প্রত্যেকের 11 জনের গড়ে। আমি এখানে মোট বের করলাম না, আমি ওই 101 গড় ধরেই করছি। তাহলে নতুন যে এসছে উনি আসার ফলে সবার গড় বেড়ে গেছে 1 কেজি। তাহলে তো এটা শিওর যে তার ওজন 101 কেজি তো হবেই, এবং তার থেকে বেশি। কত বেশি সেটা আমরা বের করলাম, কারণ তিনি আসার ফলে ওই যে বাকি যে 11 জন তাদেরও গড় বেড়ে গেছে, তার সাথে নিজেরটাও ধরে নিলাম। তাহলে 12 জনের 12 কেজি বাড়লো, তাহলে টোটাল কত হলো? 113। ওকে, পরের কোশ্চেন। আলফা ও বিটার বয়সের অনুপাত যদি 2:5 হয়, তাদের বয়সের যোগফল যদি 238 হয়, তাহলে তাদের বয়সের মধ্যে পার্থক্য কত? তাহলে দেখো, তাদের যে বয়সের অনুপাত সেটা হচ্ছে 2:5, তাদের যে বয়সের যোগফল সেটা হচ্ছে কত? 7। সো এই 7 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 238 বলে দিয়েছে। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হবে? আচ্ছা, 3 সাথে 21 থাকলো 2, 4 সাথে 28। কিন্তু এখানে চেয়েছে তাদের মধ্যে পার্থক্য কত। তো তাদের মধ্যে পার্থক্য কত? তাদের পার্থক্য হচ্ছে 3 ইউনিট। সো এই 3 ইউনিট কত হবে? 3 4 12, 2 হাতে আছে 1, 3 3 9 রেখে 10, 102। কোথায় আছে? এই যে অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, পরের কোশ্চেন। একটি বর্গাকার ক্ষেত্রের বাহুগুলোর অনুপাত 2:3:4:5 এবং তার পরিসীমা যদি 546 সেন্টিমিটার হয়, সবচেয়ে ছোট যে বাহু তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এই যে তাদের যে বাহু, তাহলে তাদের বাহুর অনুপাত দেওয়া আছে। তো আমরা এদের পরিসীমা কি করে বের করতে হবে? পরিসীমা হচ্ছে সমস্ত বাহুর যোগফল। তাহলে এই যে বাহুগুলো আছে কি কি না, 2:3:4:5, এটা যদি তাদের বাহু হয়, পরিসীমা হবে কত? এদের সমষ্টি। তাহলে 5 আর 4 9 আর 3 12, আর 2 কত? 12 আর 2 14। এই যে সমষ্টি, এটা পরিসীমা। এই পরিসীমা কত? অ্যাকর্ডিং টু কোশ্চেন 546। তাহলে এখান থেকে আমরা বের করে নেব 1 ইউনিট ইকুয়াল টু কত? আচ্ছা, 3 14 42, 3 14 42, 4 2 কত থাকলো? 4 এর 42, তার মানে 2 126, 9 14 126। তাহলে আমরা পেলাম 1 ইউনিট ইকুয়াল টু 39। ওরা জানতে চেয়েছে সবচেয়ে ছোট যে বাহু তার দৈর্ঘ্য কত। সবচেয়ে ছোট যে বাহু সেটা হচ্ছে 2 ইউনিট। সো তুমি এখানটা বের করে নাও 2 ইউনিট ইকুয়াল টু কত? 9 দুগুণী 18, 8 হাতে আছে 1, 3 দুগুণী 6 রাখে 7, 78। সো এখানে এই যে আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কেমন? আচ্ছা, পরের কোশ্চেন। 47 মিটার পার সেকেন্ড গতিবেগে চলা একটি ট্রেন 13 সেকেন্ডে একটি সিগন্যালকে অতিক্রম করছে, তাহলে ওই ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো দেখো, আমরা জানি ট্রেনের যে দৈর্ঘ্য, অর্থাৎ যে লেন্থ বা আমরা দূরত্ব বলতে পারি, দূরত্ব ইকুয়াল টু আমরা জানি যে স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম। সো এখানটায় যদি আমরা এটা বসিয়ে দিই, আমরা ইজিলি উত্তর পেয়ে যাব। যেহেতু ওই ট্রেনের যে গতিবেগ, গতিবেগটা হচ্ছে 47 কি মিটার পার সেকেন্ডই আছে, আর এখানেও কিন্তু টাইমটা সেকেন্ড আছে। খুবই সিম্পল কোশ্চেন। তো আমরা ডাইরেক্ট 47 ইন্টু 13 যদি করে দিই, আমাদের উত্তরটা চলে আসবে। দেখো, 3 সাথে 21, অ্যাটলিস্ট এই গুণফলের শেষে 1 থাকতে হবে। আমি বাকিটা করলাম না, আমি অঙ্ক করতে করতে একটু অপশানের দিকে আমার চোখ চলে গেল।
তো গিয়ে দেখলাম যে শেষে একমাত্র অপশন নাম্বার এ এর শেষে 1 আছে, বাকিটার কোথাও কিন্তু নেই। তো আমি আর বেকার কষ্ট করে গুণ করলাম না, আমি কনফার্ম যে 611ই হবে এটা গুণ করলে। তোমরা করে দেখতে পারো, আমি আর করলাম না। দেখো ভাই, এই সবই কিন্তু আরপিএফ কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমি আবারও রিপিট করছি, এই কোশ্চেন যে শুধু আরপিএফই আসবে এটা নয়, আরপিএফ কনস্টেবলে এসছে, তোমার এসআইতে আসতে পারে, এলপিতে আসতে পারে, জেইতে আসতে পারে, গ্রুপ ডিতে আসতে পারে, এনটিপিসিতে আসতে পারে, সব পরীক্ষায় আসতে পারে। ওকে, আচ্ছা পরের কোশ্চেন। আর মনে রাখবে অনেক রিপিটেশন হয় কিন্তু। একজন দোকানদার একটি জিনিস 395 টাকায় কিনে এবং 316 টাকায় বিক্রি করেন, তাহলে দোকানদারের কত ক্ষতি হবে? ক্ষতি তো হবেই, কারণ তিনি কিনেছেন 395 টাকায়, বিক্রি করেছেন 316 টাকায়, তাহলে তিনি কত টাকা লস করেছেন? মাইনাস করো, 6 আছে 15 সমান 9 হলে হাতে 1, 2 আছে 9 সমান 7, হাতে কিন্তু নেই, তাহলে 79 টাকা তিনি লস করেছেন। আমরা লাভ বা লস কিসের উপর ক্যালকুলেশন করি? আমরা ক্রয় মূল্যের উপর ক্যালকুলেশন করি। ক্রয় মূল্য কত? 395 টাকা। তাহলে 395 টাকায় আমি কিন্তু 79 টাকা লস করেছি। আমার এখানে বের করতে হবে শতকরা কত লস করেছি। তাহলে কি হবে? এই যে 79 দিয়ে যদি আমরা একে কাটি, কত হবে? না 5 হবে, কারণ 5 নং 45, 5 7 35, 4 39। তো ওই 5 দিয়ে যদি আমরা 100কে কাটি, কত হবে? 5 20 100। তো এখানে আমাদের এই যে 20% লস হয়ে যাবে। ওকে, তো যাই হোক, এই ছিল আমাদের আজকের সেটের কোশ্চেন। আমরা নেক্সট সেটে এরকম আরো রেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে আসবো। তোমরা প্রত্যেকে রেগুলার ক্লাসগুলোকে দেখতে থাকো, শিখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। ওকে, চলো টাটা, বাই বাই।